প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভৌতবিজ্ঞানী 3 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। তো দেখে নাও, প্রতিটি প্রশ্নের মান 3। আমরা এখানে দেখো তোমাদের জন্য 9টি প্রশ্ন রেখেছি। এই যে 9টি প্রশ্ন, এই 9টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা এখান থেকে 3টি থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখো, প্রথম প্রশ্নটি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অবগাটির সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করে। এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। তোমরা মিলিয়ে নিও তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে এই প্রশ্নটি কিন্তু তোমরা হুবহু কমন পাবে, সেই মতো একটি প্রশ্ন। একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলে প্রমাণ করে যে চ্যুতিকোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য। তোমরা দেখে নিও তোমাদের পরীক্ষার ব্যাপারে এই প্রশ্নটি তোমরা হুবহু ছাপা পাবে, এরকম একটি প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, রেসাই একক কি? ওহমের সূত্রটি লেখো, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো, ফ্লেমির বামস্ত নিয়মটি বিবৃতি করো, গাণিতিক রূপ সহ বিবৃতি করো। এই যে এখানে আমরা 3টি প্রশ্ন রেখেছি, ওহমের সূত্রটি লেখো, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো, ফ্লেমির বামস্ত নিয়মটি বিবৃতি করো। এই 3টি প্রশ্নের মধ্যে একটি সূত্র কিন্তু তোমরা হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি বিক্রিয়া সহ ধাপগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত সহ সীমিত রাসায়নিক সমীকরণ লেখো, ডেপ্রনের একটি ব্যবহার লেখো। অ্যাসওয়াল পদ্ধতিতে NH O2 এর শিল্প উৎপাদনে প্রথম ধাপটি সমীকরণ সহ লেখো, ওলিয়ামের সংকেত লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তলের আপাত প্রসারণ ও গুণাঙ্ক কাকে বলে? গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক হয় না কেন? এই যে 9টি প্রশ্ন বললাম, এই 9টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা 3টি থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষার জন্যই, কারণ এই প্রশ্নগুলো ভীষণভাবে আমরা বাছাই ছাঁটাই করে এই প্রশ্নগুলো রেখেছি। এবং তোমাদের জন্য আমরা দেখো এখানে সম্পূর্ণ সাজেশনটি রেখেছি, প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক। দেখো, তোমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু 3 মার্কসের প্রশ্ন আসে না। তো দেখে নাও তোমাদের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তো দেখো, আমরা কেবলমাত্র সেই প্রশ্নগুলোই পড়বো। দেখো, যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, এবং বাকি প্রশ্নগুলো তোমরা দেখো এই ভিডিওর নিচে একটি পিডিএফ দেওয়া রয়েছে, সেই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নাও এবং এই প্রশ্নগুলো পড়ো। কিন্তু পিডিএফটি ডাউনলোড করার আগে এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ ওয়াচ করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, প্রথম প্রশ্নটি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অবগাটির সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো বা লেখো, পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 4 দাগের প্রশ্নটি, আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা করো এবং এসআই পদ্ধতিতে আর এর মান লেখো। এই যে 4 নম্বর দাগের প্রশ্নটি, 4 নম্বর দাগের প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তবে দেখো, যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করা নেই, এই প্রশ্নগুলোও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ যারা 100% কমন পেতে চাও, তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং যারা 50% নম্বর পেতে চাও, তোমাদের জন্য আমরা যে প্রশ্নগুলোতে দেখো হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, রাসায়নিক গণনা থেকে প্রথম দাগের প্রশ্নটি, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু H2SO4 এর সাথে বিক্রিয়া ঘটালে কি পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন হবে? Zn সমান 65.5। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে দেখো, যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু অভ্যাস করে নেবে। তারপরে দেখো, তাপের ঘটনা সমূহ থেকে দেখো এখান থেকে 2টি প্রশ্ন রয়েছে। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? এসআই পদ্ধতির একক লেখো। তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটি লিখো, তা থেকে উহার মাত্রা নির্ণয় করো। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তলের আপাত প্রশ্ন গুণাঙ্ক কাকে বলে? গ্যাসের ক্ষেত্রে আপাত প্রশ্ন গুণাঙ্ক হয় না কেন? এই যে 2টি প্রশ্ন, এই 2টি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, আলো থেকে এই প্রশ্নটি আমি প্রথমেই বললাম মোস্ট ইম্পর্টেন্ট। একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলে প্রমাণ করে যে চ্যুতিকোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস। এই প্রশ্নটি কিন্তু 100% একটি কমনযোগ্য প্রশ্ন। এবং বাকি প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ছাড়া চলবে না। কিন্তু আমরা যে প্রশ্নগুলোতে দেখো হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। দেখো, বাহু সাপেক্ষে কোন মাধ্যমে প্রতিসংখ্য √2 বাহুতে আলোক রশ্মি আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসনের ক্ষেত্রে ওই চ্যুতিকোণ কত হবে নির্ণয় করো। একটি দেখো 3 cm দৈর্ঘ্য বস্তুটিকে একটি উত্তল লেন্সের সামনে রেখে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল। প্রতিবিম্বের বিবর্ধক 3 এবং বস্তু 3 প্রতিবিম্বের দূরত্ব 12 cm হলে বস্তু দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে দেখো 14 দাগের প্রশ্নটি, মায়োপিয়া কি, কিভাবে এই ত্রুটি নিবারণ করা হয়, চিত্র এঁকে দেখাও। মোস্ট ইম্পর্টেন্ট, একটি উত্তল লেন্সের প্রকাশ দূরত্ব 10
সেমি এবং বস্তুকে লেন্স থেকে 20 সেমি দূরে রাখলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে, প্রতিবিম্বের আকার কেমন হবে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখে নাও চলতড়িৎ থেকে। দেখো চলতড়িৎ থেকে তোমাদের জন্য আমরা ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি। একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি এবং দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখা দৈনিক 5 ঘন্টা করে চলে, প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত টাকা খরচ হবে, এক মাস 30 দিন ধরতে হবে। তারপরে দেখো 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট, একটি বাড়িতে 6টি 40 ওয়াটের বাতি, 4টি 80 ওয়াটের পাখা, একটি 100 ওয়াটের টিভি দৈনিক 5 ঘন্টা করে চলে এবং একটি 1000 ওয়াটের হিটার দৈনিক 30 মিনিট করে চলে। তাহলে অক্টোবর মাসে ওই বাড়িতে কত টাকা বিদ্যুৎ বিল আসবে? 1 ভোল্ট বিদ্যুৎ বিলের দাম 6 টাকা হলে। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটি বৈদ্যুতিক বাতিতে 220 ভোল্ট ম্যান্সের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাড়িতে 110 ম্যান্সের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখে নাও তোমাদের পরমাণু নিউক্লিয়াস থেকে যে প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখে নাও তোমাদের পর্যায় সারণী ও মৌলের ধর্মে পর্যায়বৃত্ততা থেকে দেখো ABC মৌলগুলি পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10। সি হলো একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল। কোন মৌলের অপর তড়িধর্মিতা সবচেয়ে বেশি? কোন মৌলটির পরমাণু আকার সবচেয়ে কম? বি মৌলটি মেন্ডেল পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত। এই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের প্রত্যেকটি প্রশ্নই অভ্যাস করতে বলবো, তোমরা যারা 100% কমন পেতে চাও। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে দেখে নাও। দেখো তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে 5 নম্বর দাগের প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এই যে দেখো 8 নম্বর দাগের প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে দেখো এই যে 2 নম্বর দাগের প্রশ্নটি, স্পর্শ পদ্ধতিতে H2SO4 এর তৈরিতে ধাপগুলি সমীকরণ ও শর্ত লেখো। আর তারপরে দেখো 3 নম্বর দাগের প্রশ্নটি, জলীয় কপার সালফেটের দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। N2 এর একটি ব্যবহার লেখো। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ধাতুবিদ্যা থেকে দেখো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এবং নম্বর দাগের প্রশ্নটি, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে ইথাইল এবং ইথোনোইক অ্যাসিডকে একত্রে উত্তপ্ত করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো এবং কার্যকারী মূলক কাকে বলে। তারপরে দেখো 4 নম্বর দাগের প্রশ্নটি, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে ইথাইল ইথোনিক অ্যাসিডকে একত্রে করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো, কার্যকারী মূলকটি লেখো। এই প্রশ্নটি কিন্তু দুবার রিপিট রয়েছে, তাও এই প্রশ্নটি কিন্তু তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তারপরে দেখো C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, কিন্তু C2H4 কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমাদের সকলকেই বলবো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমেন্ট পেয়ে যাবে এবং এটির তোমরা যে পিডিএফটি, সেই পিডিএফটি কিন্তু এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করে নাও এবং খুব সুন্দরভাবে অভ্যাস করবে।